মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। দুটো রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম, আর সেই রুম থেকেই কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠে কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে দু একজনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতেই চমকে উঠল। ফুপ্পি সোফায় বসে আছে। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপ্পির উড়ুতে মাথা রেখে হাউমাউ করে কাঁদে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আসিফ ফ্লোরে বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপ্পি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝোরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে চেয়ারে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকল, মেঘ, তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে। হৃস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল। কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের কি হয়েছে পুপি? উনি কাঁদছিলেন কেন? ফুপ্পিও ভেতরে ভেতরে কাঁদছে। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপ্পিকে দেখছে, আবার আসিফ ভাইয়াকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবারও বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তেও সেও ইশারা দিল। মেঘ আবারও এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে আসছে। মনের আকাশ অমাবস্যার ন্যায় ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আলোর ছিটে ফোটা নেই। আবির কেন কেঁদেছিল? কি হয়েছে? কিছুই বুঝতে পারছে না। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকার সত্ত্বেও মেঘ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করে আবিররা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে, আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের। বন্যাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতে আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে বললেন, আম্মু, এক কাপ চা করে দিতে পারবে? এক্ষুনি নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যে এক কাপ চা নিয়ে এসেছে। আলী আহমেদ খান এক চুমুক চা খেয়ে হেসে বললেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশের সোফায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কোনো কিছু ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যি ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আম্মুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো। তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বুর ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে। চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না। ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যে হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢোক গিলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারছে না। চিবুক নামিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসায় ফিরেছে। ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠে কোথায় বেরিয়েছে। আজ আবিরদের বাসার সবার দাওয়াত।
মেঘ যেতে না চাইলেও সবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটাকে জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ার প্রেমিকা ছিল, আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে ওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো 1 বছরে পরিশান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়াপু, আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়ার হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসা থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমায় জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দেবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল করে তাকালো। বুকের ভেতরের ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুকালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল। আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, দু চোখ ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গেলে নিজেকে সংযত করে বলল। ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বলল, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি, যা শেয়ার করবে না তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল গুটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি আলোচনা চলছে? রিয়া ঠাট্টার স্বরে বলল, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহাস্যে বলল, আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করেছো, বলো করনি? রিয়া ভেঙচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে তার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও। আবির তোমার জন্য না খেয়ে ওপরে অপেক্ষা করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত হাঁটছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলে ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললে কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফুস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল, তারপরও ভাইয়াও কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কত বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে। সেই বেলায় মেঘকে ছুটতে দেখে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসতে শুনলাম। কেন, খেতে পাইনি? না। আবির কপট দুষ্টুমির স্বরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ হয়, জেদের অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগ তো পানিই থাকে, তাহলে আর খেতে লাগবে কেন? মেঘ উষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলে একবার। মেঘ চোখ পিটপিট করে তাকালো। ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিরদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সব কিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতে আবির বলল,
আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতে রিক্সায় উঠে বসলো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামলো। কোলাহল শূন্য একটা রাস্তা। হঠাৎ দু একটা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ছকছকে প্রাইভেট গাড়ির কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করলো। গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি, আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল। গাড়িটা আজই কিনেছে, কেমন হয়েছে? মেঘের ভাবলেশহীন জবাব। আপনার সাথে ফাজলামি মানায় না। আবির ভ্রু গুটিয়ে বলল, আমি ফার্স্ট টাইম করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল। গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বল। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই। রাগী স্বরে বলল, গাড়ি আমি দু চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো। আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দ তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল। আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেকি স্বরে বলল। আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে, আর আমি। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতেই মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। চল ঘুরে আসে। মেঘ আবিরের পাশের সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সে আগ্রহের এক অংশও নেই। ইট পাথরের শক্ত দেয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের নাই আচরণ করে। আলী আহমেদ খান একাই দুটো গাড়ি কিনেছেন। ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন। অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এই যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাইয়ের প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, গাড়ি কিনেছে বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করে কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি, হুম। রাকিব ভাইয়ের গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করার ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রত্যুত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা এখানে কেন আসছি? এমন সময় মিনহাজ আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি ভাই। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘ রাগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকটাকি কথা বলছে, আর মেঘ ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখে ধরে মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো। হানমনি বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে এসেছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকে বন্ধুরা আপন হয়। তো এখন সেই সময় আছিস, সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘ রাগে ফোঁস করে বলল, এটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল। প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি, মিনহাজ, তামিম কানে ধরে সরি বলেছে।
মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ রাগে কটকট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাদো কাদো মুখ করে বলল। তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল। না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। ওখানে কারো দায় ছিল না, বোঝার চেষ্টা কর। তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ। আমি পারবো না, আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আবির ঠান্ডা কণ্ঠে বলল। আমার কথা মানবি না? মেঘ এবার থামল। চোখ ছোট করে আবিরের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল। আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতে আসবে। মেঘরা কিছুটা এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের করা দুষ্টুমিতে এত বড় বাস খাবো ভাবতেই পারিনি। প্লিজ মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতে পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দিসনি। তোদের জন্য তানভীর ভাইয়ার কাছে কত বকা খেতে হয়েছে আমার। এর দায় কে নেবে? মিনহাজ গলা খাঁকারি দিয়ে বলল, আসলেই আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল, একমাত্র তুই ঠিক ছিলি। মিষ্টি বলে উঠল, বন্যা মেঘের ব্যাপারে বরাবরই ঠিক থাকে, আমরাই বারবার ভুল প্রমাণিত হই। আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধুই না। ডিপার্টমেন্টে পরিচয়, হয়তো 4-5 বছর একসঙ্গে পড়বো, তারপর যে যার মতো সব ভুলে যাব। কিন্তু বন্যা, সে কিন্তু সেই স্কুল জীবন থেকে মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে, পছন্দ অপছন্দ সব কিছু বন্যা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বন্যার কথা না শুনে নিজেরা মায়া দেখিয়ে উল্টো বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল, সত্যিই বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল, সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল, এই মেঘ, বন্যা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল, আর এখনও আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল। হ্যাঁ, এই জন্যই তো দুজনে এক সাবজেক্টেই চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে গম্ভীর ধীর কণ্ঠে বলল, মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমনই রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল, বন্যাকে তানভীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বন্যা তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্ক আজীবন একই থাকবে, ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল। জীবনেও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি কেন? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বেবি, তুমি কি আমার... বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছেড়ে অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল, আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে উঠল। তোর আজ খুবই ইচ্ছে পূরণ হওয়ার নয়। মেঘ মুখ ফুলিয়ে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল, পূরণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগেই মেঘ গর্জে উঠে বলল, না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইয়া কি করবে? এর মধ্যে মিনহাজ বলল, মেঘ, তুই এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ আছি কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যার নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখ মুখ আগুনের মতো হয়ে গেছে। চোয়াল শক্ত করে বন্যা বলল, তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলছিলি কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে, আমি দেখবো, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমকেই তো স্তব্ধ হয়ে গেছিলি। মিনহাজ ঢোক গেলে উষ্ণ স্বরে বলল,
ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্য কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করলো। কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পাবি। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল। ভাব কম নিয়ে বল। মিনহাজ কপালে চুলিকিয়ে বিড়বিড় করে বলল। সেদিন আবির ভাইয়ার কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেয়েই আমি ভয়ে চুপ করে গেছিলাম। মেঘ ভ্রু কুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তিক্ততা। বন্যাও মুখ বেঁকিয়ে বসে আছে, চেয়ে আছে। সাদিয়ার মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো। কি ছিল? ভয় পাবি না তো? না, বল। মিনহাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল। রিভাল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। চুপ কর মিনহাজ, আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকেই শেষ করে ফেলবো। মিনহাজ ভ্রু গুটিয়ে ভাবলে হীন জবাব দিল। আমি জানি তোরা বিশ্বাস করবি না, তাই তোদের এতদিন কিছু বলিও নি। তাছাড়া মেঘ, শোন, আবির ভাইকে গুন্ডা বলছিল না, আমি শুধু বলছি ওনার কাছে এরকম কিছু একটা আছে। বন্যা ফুস করে বলল। বাজে কথা বলিস না মিনহাজ, আবির ভাইকে দেখি তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল। ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ে পালাইতাম, না হয় শুরু থেকে চুপ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ঠিকই কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমক খেয়ে থামছি, ঠিক আছে, কিন্তু আমার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পিছন থেকে কিছু একটা বের করতে চাইছিলেন, কিন্তু ওনার বন্ধু হাত চেপে ধরে বারবার বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল। তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনও না। বিশ্বাস করতে হবে না, যেদিন সচক্ষে দেখবি সেদিন আমার এই কথাটা মনে করিস, তাহলে হবে। অবশ্যই তোর সামনে ওনার ওই রূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করলো। কেন? মিনহাজ ফের বলল। মেঘের সামনে আবির ভাইয়া খুব ফর্মাল, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো। আবির ভাইয়ের কাছে যদি সত্যি কিছু থাকতো, উনি অ্যাক্সিডেন্ট করার পর কোথাও হাওয়া হয়ে গিয়েছিল। হাসপাতালে তো আমি সারাক্ষণ ওনার পাশে ছিলাম, দেখিনি কেন? মিনহাজ শব্দে হেসে বলল। ওনাকে হাসপাতালে যে আনছিল এই কথাটা তাকে জিজ্ঞেস করিস। মেঘ কপাল কুঁচকে ভাবছে। সেদিন মেঘরা হাসপাতালে যাওয়ার আগেই আবিরকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া তানভীর ভাইয়াও সেখানে ছিল না। তাহলে কি মিনহাজের বলা কথাই সত্যি? মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা মেরে মনে মনে বিড়বিড় করল। আমি কি ভাবছি এসব? বন্যা মেঘকে এক পলক দেখে ধমকের স্বরে বলল। চুপ করবি? তোদের আজে বাজে কথা শুনে ইচ্ছে করছে ওই লাঠিটা দিয়ে তোর মাথায় মারি। তামিম এবার করুণ স্বরে বলল। হ্যাঁ, একেবারে মেরে ফেল। কপালের কোন ফেরে যে তোদের দুইটার সাথে বন্ধুত্ব হয়েছিল একমাত্র আল্লাহই ভালো জানে। একজন 3 দিন বন্দি। মিনহাজ তামিমকে গুঁতো দিতেই তামিম চুপ করে গেছে। বন্যা তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো। আই মিনহাজ, তখন 3 দিন তোরা কোথায় ছিলি? কি হয়েছিল তোদের সাথে? সেসব বলা বারণ। সাদিয়া ঠাট্টা করে বলল। মায়ের কেমন খাইছিলি? তামিম আস্তে করে বলল। শুরুটা অশুভ হলেও শেষটা খুব উৎকৃষ্ট ছিল, মনে রাখার মতো। মিষ্টি হালকা ধমকের স্বরে বলল। আগের কাহিনী বাদ দে, আজকের দিনে আয়। বন্যা, এবার তুই কিছু বল। বন্যা রাগী কণ্ঠে বলল। আমি নতুন করে কিছু বলতে চাই না। মেঘ আমার বেস্ট ফ্রেন্ড, আমি সারা জীবন বেস্ট ফ্রেন্ড হিসেবেই ওকে সাপোর্ট করব ইনশাল্লাহ। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল। এমন বহু বেস্ট ফ্রেন্ড দেখেছি, একে অপরকে ছাড়া বাঁচে না। প্রয়োজন শেষে কিংবা দুজনের দূরত্ব বেড়ে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। চোখের আড়াল থেকে ধীরে ধীরে মনের আড়ালও হয়ে যায়। আমি তেমন সম্পর্ক চাই না। আল্লাহ যেহেতু আমাদের 1 বছর একসাথে রেখেছেন, আশা করব বাকি জীবনটাও রাখবেন। আজ এই মুহূর্তে তোদের সাক্ষী রেখে বন্যাকে আমি আমার ভাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছি। বন্যা এখন চাইলেও আমার ভাইকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। বন্যা আমার ভাবি। আজ থেকে আমি বন্যাকে ভাবি ডাকবো, এটাই ফাইনাল। বন্যা গম্ভীর কণ্ঠে বলল। সব বিষয়ে পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল। সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না, আমি এত কিছু শুনতেও চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমই কথাগুলো বলে শেষ করে ক্ষণ ক্ষণ নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজেই ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করেছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগে আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল।
সে ঝামেলা মিটল কিনা আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে যদি ওর সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়ে হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়ে হই হুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামির মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালই তেমন আগ্রহ ছিল না। মেঘকে কড়া শাসন দেখে বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘেদের বাসায়ও যেত না, কথা বলা দূরের বিষয়। বছরখানেক যাবৎ ফোনে মাঝে মধ্যে কথা হয় তানভীর আর বন্যার, তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে, কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর না বলতে দুবার ভাবে না, কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুব অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিনহাজদের সাথে কথা বলেছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিনহাজ হুট করে বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি ডাকবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো। কেন? মিনহাজ মুখে হাসি রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা আর কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ। ভাবি ডেকে আমার কোমল মনে আর আঘাত দিস না। মিনহাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি টাকা ছাড়া উপায় নেই। আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন, আর বন্যা ভাবি প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে একদম ভাবি ডাকবি না। মেঘ পাগলামি করছে, সাথে তোরাও শুরু করেছিস। হ্যাঁ, তামিম মৃদু স্বরে বলল, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবিই হবে। তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকি স্বরে বন্যাকে ডাকল, ভাবি, এ ভাবি। বন্যা অগ্নি দৃষ্টিতে মেঘের দিকে তাকাতে মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমি কিন্তু ভাইকে বিচার দেব। আমি না তোমার একমাত্র ননদিনী? একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাকমুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগ পুষছে। দাঁতে দাঁত চেপে ধরে মেঘের পাগলামিগুলো সহ্য করছিল, কিন্তু আর পারছে না। বন্যা রাগী স্বরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামির কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। সেখানে পরিবারটা না একদম উচিত নয়। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজন দুইটা কথা বলতে আমার 10 বার ভাবতে হয়। সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতে পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করলো, আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢুকিলে চুপচাপ বসে আছে। আরও 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মিনহাজ, তামিম, মিষ্টি, সাদিয়াও বন্যাকে বুঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে। প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। মেঘের অভিমান বুঝেও বন্যা কিচ্ছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম, সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রু কুচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মন এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদুরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি, তুমি কি রাগ করেছো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না, রাগ করিনি। মিনহা জিজ্ঞেস করলো, তো কি হয়েছে ভাবি? মেঘ মিনহাজের দিকে তাকিয়ে মলিন হাসল।
এভাবে বাহিরের কারো মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনি স্বরে বলল, মানুষ নিরন্তর সুখের নির্খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার এরকমভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল। কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবার যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলির প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এমনকি যে তানবীর ভাইয়া আমায় ছোট থেকে কড়া শাসনে রেখে আমাকে বড় করেছে, তাকেও আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাদিয়া জিজ্ঞেস করলো, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ের প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না, সব কিছু অসহ্য লাগতো, কিন্তু হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকতো, আমিও কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গিয়েছিল। পরীক্ষার ব্যস্ততা প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটা কথা সত্য ছিল। তারপর থেকে ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, একের পর এক অসুস্থতা লেগেছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনা ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়া সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বু তেমন কথা বলতো না, শরীর সুস্থ হলো, ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয়ে সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না, আব্বুরা তো আরও রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই যাচ্ছে। এসব ঘটনা দেখতে দেখতে তানবীর ভাইয়ের প্রতি আমার চিন্তা ধারণা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভিতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করলো, মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনাকালীন স্থায়ী এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4 থেকে 5 বছরের। তারপর এখানে এসে ভর্তি হয়। এখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত, আর ছেলে এলাকার স্থানীয়। আর তাছাড়া এখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে এই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কী ঝামেলা হয়, এরপর মেয়েটা জেদ করে ভাইয়ের সাথে সম্পর্ক জড়ায়। ওই ছেলেও কম ছিল না, যখন নিজে মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেসে গিয়েছিল। কথা নেই বার্তা নেই,
মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল। তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের কি অবস্থা, কখনো এ বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারো সাথে তেমন কথাও বলতে দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্য আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছু না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার, আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকে কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে, মিথ্যা মায়ায় নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যার দেয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টা থাকবে না। আমার ভাই ছন্ন ছাড়া, নির্লিপ্ত, কিন্তু রাগী সব কিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকল। বনু বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্দেহ হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মিনহাজ বলে উঠল, আপনারা যান, আমি এখনই রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে এসেছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রু সিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্তস্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবত এখানে বসে আছিস, খাসনি কিছু? মেঘের তড়িৎ জবাব, না। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মিনহাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওদেরকে ট্রিট দেয়া উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি আগামীকাল তোদের ট্রিট দেব, চলে আসিস। তারপর তানভীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনও ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখে কপাল কুটালো। তানভীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানভীরাও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুজনেই নিঃশব্দে হেসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। আলী আহমেদ খান আর মোজামেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজামেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছো নাকি অন্য কারোর? আমি কিনেছি। মোজামেল খান গম্ভীর কণ্ঠে বললেন, বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই? আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। ছোট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছে, আর আমি আমার টাকা দিয়ে গাড়িটা কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন? আজ বলছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছে। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেইখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজামেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড় আম্মু, কাকিমা, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে।
বিকেলে বেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতন এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বু টাকার হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করলো, অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল মেঘ।